শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব আর্থিক বিবরণী। তো আমরা জানি যে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রেই আমাদের আর্থিক বিবরণী অঙ্ক বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলক দুটি করতে হয়। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যেটা আর্থিক বিবরণী সেটা হচ্ছে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী, আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে আর্থিক বিবরণী সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির। তো আমরা যদি এক মালিকানা কোম্পানির আর্থিক বিবরণী পারি তাহলে দেখা যাবে যে যৌথ মূলধনীরও একই রকম, জাস্ট ওখানে একটু ভিন্নতর আছে। তো আমরা প্রথম পত্রটা যদি ভালো করে পারি তাহলে সেকেন্ড পার্টে দেখা যাবে আমাদের প্রায় 95% কভার হয়ে যাবে, ওখানে জাস্ট একটু ডিফারেন্স। তো আজকে আমরা আর্থিক বিবরণী আলোচনা করবো হচ্ছে এক মালিকানা কারবারের। তো আমরা সবার আগে জানবো যে আর্থিক বিবরণী আসলে কেন প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয় আমাদের জানা দরকার সবার আগে, যে আমরা কেন আর্থিক বিবরণী প্রস্তুত করব। সহজ হচ্ছে, যদি এরকম প্রশ্ন থাকে যে আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করব, তাহলে বলবো তথ্য সরবরাহ করার জন্য। তথ্য সরবরাহ করা। তাহলে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়? তথ্য সরবরাহ করার জন্য। এখন তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমরা কাদের তথ্য সরবরাহ করব? যারা সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করে কারা? আমরা বলতে পারি হচ্ছে এনবিআর। তো এনবিআর কেন সিদ্ধান্ত গ্রহণ করে? কারণ এনবিআর এর কাজ হচ্ছে রাজস্ব আদায় করা। তাহলে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির যে প্রফিট হয় সেখান থেকে তারা কিন্তু রাজস্ব পায়। তারপর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ, তারাও কিন্তু এই তথ্য সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তথ্য কি তাদের দরকার হয়। তারপরে হতে পারে ইনভেস্টর, যারা তোমার কোম্পানিতে এখনও কোনো বিনিয়োগ করেনি, সে সমস্ত নতুন বা নব্য ইনভেস্টররাও তোমার প্রতিষ্ঠানের কি তথ্য জানে। তথ্য জানার পরে তারা কি করে? সিদ্ধান্ত গ্রহণ করে যে তোমার প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট করবে কিনা। ক্লিয়ার? তারপরে এরকম হতে পারে যে আমরা তাহলে জানলাম যে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়? তথ্য সরবরাহ করা। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তথ্য সরবরাহ করার জন্য, তথ্য জানাতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে তথ্য সরবরাহ মানে কাদের দরকার হয়, কেন দরকার হয়? যে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মালিক, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ দরকার হতে পারে এনবিআর দরকার হতে পারে। তারপরে দেখা যেতে যে নতুন নব্য যে ইনভেস্টররা তাদেরও ইনভেস্টমেন্ট করার জন্য সিদ্ধান্ত দরকার হয়। তারপরে হচ্ছে তোমার নর্মালি ব্যাংকগুলোও এই তথ্যগুলো জানতে চায়, এই জন্য যে তোমার প্রতিষ্ঠানকে তারা লোন দিতে পারবে কিনা। তাহলে আর্থিক বিবরণী এই সমস্ত কারণে কি প্রস্তুত করা হয়। এবার আসবো, আমরা জানি যে IAS। তো আমরা জানি যে IAS কি? IAS হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো IAS 1 মানে 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টি। 5টি ধাপ কি কি আমরা জানি। প্রথম হচ্ছে আমরা জানবো যে বিশদ আয় বিবরণী, ইংরেজিতে আমরা একে বলি কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার হচ্ছে
আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর 5 নাম্বার হচ্ছে যে নোট ও নীতিমালা, মানে আমরা আর্থিক বিবরণী তৈরি করার জন্য যে নোট ও নীতিমালা রয়েছে। তাহলে আমরা সবার আগে জানবো যে আসলে প্রত্যেকটা ধাপই জানবো। তাহলে আমরা IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী ধাপ পেলাম কটা? 5টা। অনেক সময় আমাদের এখান থেকে MCQ আসতে পারে যে নিচের কোনটি আর্থিক বিবরণী ধাপ নয়, অথবা নিচের কোনটি আর্থিক বিবরণী ধাপ, এই টাইপের অনেক MCQ হয়। তাহলে এই আর্থিক বিবরণী ধাপ টোটাল হচ্ছে 5টা। এখন ফার্স্টলি আমরা জানবো যে বিশদ আয় বিবরণী সম্পর্কে। কি বিবরণী সম্পর্কে জানবো? বিশদ আয় বিবরণী সম্পর্কে। তো বিশদ আয় বিবরণীটা আসলে কি? আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তাহলে আমরা কি জানবো সবার আগে? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আমরা প্রস্তুত করি হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের নিট লাভ অথবা ক্ষতি বের করার জন্য। তাহলে এই নিট লাভ অথবা ক্ষতি বের করার জন্য আমার কোন সমস্ত হিসাব খাতগুলো দরকার? আমাদের যদি নিট লাভ এবং ক্ষতি বের করতে চাই তাহলে আমার মুনাফা জাতীয় আয় দরকার, আর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দরকার। কারণ আমরা যদি লাভ ক্ষতি বের করতে চাই তাহলে আমার আয় দরকার এবং আর ব্যয় দরকার। কোন ধরনের আয় দরকার? মুনাফা জাতীয় আয় আর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখা যায় এই দুইটার যে পার্থক্য, এই মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের যে পার্থক্য, সেটাই হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি। লাভ কখন হবে? দেখা যায় মুনাফা জাতীয় আয় হইল 5 লক্ষ টাকা আর মুনাফা জাতীয় ব্যয় হইল 4 লক্ষ টাকা। তাহলে এদের মাঝে যে পার্থক্য হইল কত? 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা হচ্ছে আমার নিট লাভ। কারণ কি? আয় বেশি ছিল। আরেকটু খেয়াল রাখতে হবে, যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে নিট ক্ষতি, আর আয়ের চেয়ে যদি ব্যয় কম হয় তা হচ্ছে নিট লাভ। তাহলে এখানে আমাদের আয় হয়েছিল 5 লক্ষ টাকা আর ব্যয় হলো 4 লক্ষ টাকা। তাহলে কি আয়টা বড়, এই জন্য আমাদের এখানে নিট লাভ হয়েছে কত? 1 লক্ষ টাকা। আর যদি এখানে আমাদের মুনাফাজিত ব্যয় 6 লক্ষ টাকা হইতো তাহলে কি হইতো ঘটনাটা? মুনাফাজিত আয় 5 লক্ষ টাকা আর মুনাফাজিত ব্যয় থাকতো 6 লক্ষ টাকা। তাহলে ব্যয় কিন্তু বেশি, এই জন্য এই 1 লক্ষ টাকা তখন হইতো নিট ক্ষতি। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে আসলে বিশদ আয় বিবরণীতে কারা আসবে। আমরা অনেক সময় অঙ্ক করি, চার্ট মুখস্থ করি, অঙ্ক করে ফেলে, কিন্তু আসলে বিশদ আয় বিবরণীতে কারা আসবে এটা অনেকে আমরা প্রশ্নতে করলে উত্তর করতে পারি না। তাহলে আমরা কি জানলাম? যে বিশদ আয় বিবরণীতে মুনাফাজিত আয় এবং মুনাফাজিত ব্যয় আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় খাতা দেখি যে ওই বিশদ আয় বিবরণীর ভিতরে সম্পদ অন্যান্য আইটেমগুলো ওরা দেখে ফেলে। তাহলে আমরা আজকে দেখে আর দেখাবো না। যে বিশদ আয় বিবরণী মানে হচ্ছে যে এখানে শুধু আয় আসবে আর ব্যয় আসবে, তাছাড়া আর কেউ আসবে না, কোনো দফা আসবে না। এরপরে তাহলে এই যে বিশদ আয় বিবরণী, এখান থেকে কিন্তু আমরা নিট লাভ অথবা নিট ক্ষতি যে কোনো একটা পাবো। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আচ্ছা, মালিকানা সত্ত্ব বিবরণীটা কি আসলে? একটা প্রতিষ্ঠানে মালিকের যে অধিকার, যে দাবি, তাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। তাহলে মালিকানা সত্ত্বতে আমরা কি কি নিয়ে তৈরি করব? তাহলে একটা প্রতিষ্ঠানে কিন্তু গঠন করতে গেলে প্রথমে এক মালিকানা প্রতিষ্ঠানের মালিককে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। তাহলে আমাদের মালিকানা সত্ত্বতে প্রথম চলে আসে মূলধন। তো মালিক প্রতিষ্ঠানে যা দেয় সেটা হচ্ছে মূলধন। এবার একটা প্রতিষ্ঠান একটা বছর কার্যক্রম পরিচালনা করার পর দেখা গেল সেই প্রতিষ্ঠানে লাভ হয়েছে, নিট লাভ হয়েছে অথবা নিট ক্ষতি হয়েছে। যদি নিট লাভ হয় তাহলে এই মূলধনের সাথে নিট লাভ এসে কি হবে? যোগ হবে, মানে তার মূলধন আরও বাড়বে, কারণ প্রতিষ্ঠানে লাভ হয়েছে। আর যদি ক্ষতি হইতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিট ক্ষতি, তাহলে কি তার মূলধনের পরিমাণ কিন্তু কমতো। কারণ মূলধন যখন সে ধরো 5 লক্ষ টাকা সে মূলধন নিয়ে আসছে, এখন সে যদি এবছর 2 লক্ষ টাকা লাভ করে তাহলে তার মূলধনের পরিমাণ কিন্তু মালিকানার পরিমাণ মানে মূলধনের পরিমাণ 7 লক্ষ টাকা দাঁড়াবে। তার মানে লাভ হইলে মূলধনের পরিমাণ অটোমেটিক বাড়বে। কিন্তু যদি প্রতিষ্ঠানের ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি ক্ষতি হইতো এই টাকাটা, সেই ক্ষেত্রে কিন্তু তার মূলধনের পরিমাণ কমে দাঁড়াইতো 3 লক্ষ টাকা। তাহলে আমরা এটা বুঝতে পারি যে নিট লাভ হইলে মূলধন মানে মালিকানা সত্ত্ব বাড়বে, আর যদি নিট ক্ষতি হয় মালিকানা সত্ত্ব কমবে। আবার মালিকানা সত্ত্ব আরেকটা কারণে কমে,
সেটা হচ্ছে উত্তোলন। মালিক যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, কি করে? উত্তোলন করলেও কি মালিকানা সত্ত্বের পরিমাণ কমতে পারে। তাহলে মালিকানা সত্ত্ব মূলত আমরা মূলধন, নিট লাভ অথবা ক্ষতি এবং উত্তোলন এই দফাগুলো আসে। তাহলে আমরা একটু ধারণা রাখবো যে যদি বলি মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন উপাদানগুলো আসে, তাহলে মূলধন, নিট লাভ অথবা ক্ষতি এবং উত্তোলন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। অনেক সময় অনেক স্টুডেন্ট আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীকে এক করে বলে, এরা দুইটাকে এক করে ফেলে। আসলে আর্থিক বিবরণী অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী মানে কি? যেখানে নিট লাভ, নিট ক্ষতি বের করা হবে, মালিকানা সত্ত্ব বের হবে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ বের হবে। আর আর্থিক অবস্থার বিবরণী মানে যেখানে সম্পদ, আমরা কি কি পাবো এখানে আর্থিক অবস্থার বিবরণীতে? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা এই তিনটা উপাদান নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করেছি মুনাফাজিত আয় এবং ব্যয় নিয়ে। তাহলে আমরা জানলাম যে বিশদ আয় বিবরণীতে মুনাফাজিত আয় আর ব্যয় আসে, মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন, নিট আয় অথবা ক্ষতি এবং উত্তোলন আসে। আর আর্থিক অবস্থা বিবরণীতে ওই যে আমরা মালিকানা সত্ত্ব বের করলাম, সেই মালিকানা সত্ত্ব আসবে আর সম্পদ আর দায় আসবে। এই তিনটা উপাদান নিয়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু কোনো আয় এবং কোনো ব্যয় আসবে না। আসলে এটা কি? ওই যে আমরা পড়েছিলাম আমাদের হিসাব বিজ্ঞানে আসলে যে মূল সমীকরণ A = L + OE, আমার সম্পদ পাস আর্থিক অবস্থার বিবরণীতে, আর দায় এবং মালিকানা সত্ত্ব মিলে সম্পদের কি সমান হবে। তাহলে আমরা কি জানলাম যে আর্থিক অবস্থার বিবরণীতে কি আসবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসবে। এছাড়া আর্থিক অবস্থার বিবরণীতে আর কেউ আসবে না। এটা হচ্ছে আমাদের IAS যে আর্থিক বিবরণী যে 5টি ধাপ দিয়েছে তার মধ্যে 3 নম্বর ধাপ। তারপরে আবার 4 নম্বর ধাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আমাদের আসলে এখানে দরকার নেই, তাও আমি একটু, যেহেতু নগদ প্রবাহ বিবরণী বিষয়টা চলে আসছে, আমি একটু বলি। আসলে নগদ প্রবাহ বিবরণী আমরা তৈরি করে হচ্ছে একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ নগদত্ব আসলো এবং এগুলো কোন উৎস থেকে আসলো সেটা জানার জন্য, এবং এই প্রতিষ্ঠানের যে নগদ টাকা চলে গেল কোন কোন উৎসে চলে গেল সেটা জানার জন্য আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে থাকি। এটা তোমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রের একটি অধ্যায়, সেখানে আমরা করব। তারপরে হচ্ছে আমাদের যে 5ম ধাপ, সেটা হচ্ছে যে আর্থিক বিবরণী তৈরি করার জন্য নোট ও নীতিমালা দরকার। নীতিমালা আসলে এগুলো আমরা যখন আর্থিক বিবরণী তৈরি করি, যেমন বিশদ আয় বিবরণী তৈরি করি, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি, আর্থিক অবস্থার বিবরণী তখন তৈরি করি, তখন কিন্তু এই নীতিগুলো আমরা প্রয়োগ করি, কিন্তু আমরা জানি না যে আসলে নীতিগুলো প্রয়োগ করতেছি কীভাবে করি। আমি তোমাকে একটু বলি, যেমন আর্থিক বিবরণীর ভিতরে একটা র্যামিল দেওয়া থাকবে। র্যামিলের ভিতরে কিন্তু সহপনী মজুত পণ্য অনেক সময় দেখা যায়, তুমি যখন অঙ্ক করবা 2টা মূল্য থাকে, তখন কিন্তু আমরা 2টা মূল্য থেকে একটা মূল্য নেই। কোন মূল্যটা নেই? ছোট মূল্যটা নেই। যেমন সহপনী মজুত পণ্যের মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য 50,000, বাজার মূল্য 70,000, এরকম। তাহলে একটা 70,000, একটা হচ্ছে 50,000, তাহলে আমরা কোনটা নেই? ছোটটা নেই। কেন? ওই যে হিসাব বিজ্ঞানের যে রক্ষণশীলতা নীতি, সেই নীতি অনুযায়ী কি করি আমরা? ছোটটা নেই। কারণ রক্ষণশীলতা নীতিতে বলা হয়েছে যে মুনাফা নির্ণয় প্রতিষ্ঠানকে রক্ষণশীল হতে হবে। কি হবে? বেশি লাভ দেখানো যাবে না। যেমন সহপনী মজুত পণ্যের পরিমাণ তুমি যত কম দেখাবা, মূল্য যত কম দেখাইবা, ততই বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? আমার নিট লাভ কম হবে। ক্লিয়ার? তাহলে এই যে একটা নীতি ফলো করলাম। তারপরে আমরা আরও অনেক নীতিমালা ফলো করি, যেমন কোনো স্থায়ী সম্পত্তিকে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ক্রয় মূল্য লিপিবদ্ধ করি, তাই না? এটা হচ্ছে ক্রয় মূল্য নীতি। এরকম অসংখ্য নীতিমালা আমরা অঙ্ক করার সময় সেই নীতিমালাগুলো প্রয়োগ করে থাকি। তাহলে আমরা কি জানলাম যে আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করি আমরা জানলাম এক। তারপরে আমরা IAS যে 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কটা সেগুলো জানলাম। বিশদ আয় বিবরণীতে কোন উপাদানগুলো আসবে, মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন উপাদানগুলো আসবে, আর্থিক অবস্থার বিবরণীতে কোন উপাদানগুলো আসবে, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কী এবং নোট ও নীতিমালা আমাদের কী কাজে লাগে সেগুলো আমরা জানলাম। তারপরে